হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ বাই মাবাইদুল। তো আজকে চলো কম্পিটিটিভ এক্সামের WBPSCর ক্লার্কশিপ 2019-এর শিফট 2 এর কোশ্চেন আনসার করা যাক। তো যেখানে পার্ট 1-এ আমরা 10টা কোশ্চেন সলভ করব, আর এটা শুধু ম্যাথামেটিক্সটাই সলভ করছি, ঠিক আছে? টোটাল পেপার আমরা সলভ করছি না, শুধু ম্যাথামেটিক্সটা। তো এর আগে আমরা WBPSC ক্লার্কশিপের 2019-এ শিফট 1টা কমপ্লিট করে নিয়েছি কোশ্চেন আনসার। তো যেটা 3টে পার্টে আছে, তো তোমরা গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, অথবা আমি আই বাটনে গিয়ে ক্লিক করে যেতে পারো। তো একটু চলো দেখা যাক WBPSC ক্লার্কশিপের পরীক্ষায় কী ধরনের কোশ্চেন থাকে এবং কিভাবে প্যাটার্ন থেকে কোশ্চেন করা হয়। তো বেসিক্যালি 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ম্যাথ থাকে, তারপরে ইংলিশ আর জিকে। ম্যাথে থাকে 30টি প্রশ্ন, আর প্রতিটি প্রশ্নের 1 মার্ক করে থাকে। আর নেগেটিভ থাকে, যেখানে নেগেটিভে হচ্ছে তোমার 1/4 বা 0.25 কাটা হবে যদি একটি প্রশ্ন ভুল করো, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করলে 1টা মার্ক কাটা যাবে। ইংলিশে থাকে 30টি প্রশ্ন, 1 মার্ক করে, আর জিকেতে থাকে 40টি প্রশ্ন, যেটা থাকে 1 মার্ক করে। তো টোটালে তোমাদের 100 মার্কের পরীক্ষা হয়। 100-র মধ্যে ম্যাথ 30, ইংলিশ 30 আর জিকে হচ্ছে 40, আর একটা ভুল করলে 0.25 কাটা যায়। এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া, যাতে তোমরা এক্সাম এর আগে সব ব্যাপারগুলো সব জেনে থাকো, তাতে তোমাদের প্রিপারেশনের সুবিধা হবে। তো চলো আমরা WBPSC ক্লার্কশিপের 2019-এর যেটা লাস্টে হয়েছিল ক্লার্কশিপের এক্সাম, তার শিফট 2 এর পার্ট 1-এ আজকে 10টা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। চলো, ফার্স্ট কোশ্চেন 41 নম্বর কোশ্চেন বলছে যে বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? তো আমরা সুদের ফর্মুলা জানি। সুদ যদি সরল সুদ হয়, তাহলে সুদ ইজ ইকুয়াল টু কী হয়? PR/100। দেখো, পি এর ভ্যালু দেওয়া আছে 400 টাকা, আর এর ভ্যালু দেওয়া আছে দেখো 6%, টি এর ভ্যালু দেওয়া আছে দেখো 5 বছর বাই 100। যেহেতু এটা সরল সুদ বলেছে, তার জন্য এটা সরল সুদের ফর্মুলা PR/100 বসালাম। 530 আর 3×4 120, 120 টাকা। বি অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে এসে পরের কোশ্চেনে, কোশ্চেন নম্বর 42। কোশ্চেন নম্বর 42-তে দেখো বলেছে 3034 মাইনাস 102 ডিভাইড 20.04 এর সরলতম মান বার করো। মানে সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে এটা, ঠিক আছে? তো এটা কিভাবে করবে দেখো, 3034 মাইনাস 1002, এটা ডিভাইড আছে তাই না? তো ডিভাইডে লিখে দাও 20.04। আচ্ছা, এখানে তুমি যদি পয়েন্ট তোলো, আমি পরের লাইনে করছি, এটা একটা 0 বেশি লিখে ফেলেছি, 20.04। এখানে তুমি যদি পয়েন্ট তোলো, তাহলে উপরে কত পাবে? 100। এই নাম্বারটার দিকে তাকাও, দেখো এটা 2004 আর এটা 1002। তো যদি 2 দিয়ে গুণ করি এই উপরটাকে, তাহলে আমরা এটা পেয়ে যাবো, বা এই নিচেরটাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। এক কথায় 2 দিয়ে কাটবে। আর এখানে যদি আমি 100-কে 2 দিয়ে কাটি, তাহলে 50 পাবো। তাহলে 3034 থেকে 50 বাদ দাও। তো 50 থেকে 34 বাদ দিলে থাকে তোমার 16, আর 100 থেকে 16 বাদ দিলে হয় তোমার 86। তাহলে 3000 থেকে 100 বাদ দিলে 2900, তো 2986, 86 না 84, সরি, যেটা হচ্ছে বি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কোয়েশ্চেন নাম্বার 43 দেখো, কোনো মূলধন 3 বছরের সুদে মূল্যে 500 টাকা 5 বছরের সুদে মূল্যে 540 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত? আচ্ছা, এখানে ধরো কোনো একটা পয়েন্টে স্টার্ট হয়েছে, তো এটা বলছে 3 বছরে সুদের মূল্য কত হয়েছে? 500 টাকা। আর 5 বছরে, মানে এই 3 বছর থেকে আরও 2 বছর এগিয়ে নাও, তাহলে 5 বছরে
সুদে মূল্যে হয়েছে মানে 540 টাকা, তাই তো। তো এই যে দেখতে পাচ্ছ এই যে 3 বছর থেকে 5 বছর, এটা কত বছরে বেড়েছে? এটা 2 বছরে। তাহলে 2 বছরে কত টাকা বেড়েছে? 40 টাকা। তো 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ, কারণ এই 2 বছরে যে এক্সট্রা টাকাটা বেড়েছে এটা শুধুমাত্র কিসের জন্য? সুদের জন্য বেড়েছে। আর কিছু এখানে নেই, তো আমরা সরল সুদ ধরে নেব, কারণ যদি কিছু না দেওয়া থাকে কোয়েশ্চেন তো আমরা সরল সুদ ধরেই করি। তো 2 বছরের সুদ কত হবে? 2 বছরের সুদ হবে 40 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 20 টাকা। ঠিক আছে, দেখো আমরা পি মানে আসল জানি না, তো আসলটা কিভাবে বার করবে? তো হাউ টু ফাইন্ড পি? পি বার করতে গেলে কি করতে হবে তোমাকে? অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। এই ফর্মুলাটা আমরা জানি অবশ্যই। তো অ্যামাউন্ট দেখো, অ্যামাউন্ট দেখো 3 বছরে কত হচ্ছে? 500 টাকা সুদে মূল্যে। তাহলে 3 বছরে 500 টাকা হলো। পি আমরা জানি না, বার করতে হবে। 3 বছরের সুদ বার করতে পারবো? দেখো 1 বছরের সুদ আমরা জানি, তো 3 বছরের সুদ কত হবে? 1 বছরে যদি 20 টাকা হয় তো 3 বছরের কত হবে? 60 টাকা। তাহলে সুদ কত বেরোলো? 60 টাকা। তাহলে এখান থেকে পি এর ভ্যালু বার করো, 500 মাইনাস 60, যেটা হয়ে যাচ্ছে 440 টাকা। এটা হয়ে গেলো আসল। ঠিক আছে, এবার দেখো তোমাকে বার করতে কি বলেছে? রেট পার্সেন্টেজ। তো তুমি এসআই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100 লাগিয়ে দাও। যেখানে দেখো এসআই 1 বছরের সুদ কত এখানে বার করেছো? 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা। পি এর ভ্যালু এক্ষুনি বার করলে 440 টাকা। আর এর ভ্যালু তোমাকে বার করতে হবে, টি এর ভ্যালু, যেহেতু এটা 1 বছরের সুদ তো টাইম হয়ে যাবে 1 ডিভাইড বাই 100। এই শূন্য কাটলো। এবার আর এর ভ্যালু হয়ে যাবে, এই 10 দিয়ে গুণ করে দাও তো 200, আর 44 দিয়ে ভাগ করে দাও তো 44। তো এটা হয়ে যাবে তোমার 4 দিয়ে যাবে, 4 11 44, আর এটা 50 হয়ে যাবে। তো আর এর ভ্যালু হয়ে যাবে 50 বাই 11%। দেখো অপশন নাম্বার বি, বি ইজ দ্য রাইট আনসার। এরপরেই তুমি যদি দেখো 44 নম্বর অঙ্ক বলেছে 20% এবং 25%-এর ক্রমিক ছাড় সমতুল্য ছাড় কত শতাংশ? তো আমরা একটা ফর্মুলা জানি, সমতুল্য ছাড়ের সমতুল্য পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু হয় এ প্লাস বি প্লাস এবি বাই 100। যেখানে দেখো এ হয়ে যাবে -20 আর বি হয়ে যাবে -25%। কেন? কারণ এখানে ছাড় বলেছে, আর ছাড় যখন হয় তখন কি মাইনাস হয়। তো এ এর ভ্যালু দেখো -20, বি এর ভ্যালু দেখো -25, প্লাস এ এর ভ্যালু -20 ইন্টু বি এর ভ্যালু -25 ডিভাইড বাই 100। তো এটাকে 4 দিয়ে যাবে 5 হবে। -20 আর -25 -45, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে তো +5 মানে -40%। তো মাইনাস কেন আসছে? কারণ এটা সমতুল্য ছাড়, তার জন্য সমতুল্য ছাড় পার্সেন্টেজ। তাহলে অ্যান্সার ইজ দ্য বি। এরপরে দেখো, এরপরে বলেছে যে কয়লার বাজার দাম হচ্ছে 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায়। ঠিক আছে, তো এখানে তোমাকে বলেছে এটাই যে কয়লার দাম বেড়ে গেছে। ঠিক আছে, কয়লার দাম বেড়ে গেছে, তুমি যে পরিমাণ খরচ করতে, ঠিক আছে, সেই পরিমাণ খরচই করতে চাইছো, খরচ চেঞ্জ করতে চাইছো না। ঠিক আছে, সেম খরচ রাখতে চাইছো। তাহলে কি করতে হবে? তুমি যে পরিমাণ
তুমি কিনে রাখছিলে, তোমার যে কনজামশন, যেটা বেসিক্যালি মানে তুমি যেটা ইউজ করছিলে, ঠিক আছে, কয়লার বরাদ্দ যেটা, সেটা তোমাকে কমাতে হবে তাহলে, তাই না? ধরো সাপোজ যখন কয়লার দাম 100 টাকা ছিল, তখন তুমি 10 কেজি ইউজ করছিলে, এখন এটা 120 টাকা হয়ে গেল। তো তুমি খরচ কমাতে চাইছো না, তাই না? তো তোমার 10 কেজির জায়গায় কম নিতে হবে এখন। তো ওটাই বলছে যে কয়লার বরাদ্দ সেটা কত কমাতে হবে, ঠিক আছে? তো এটা দুটো মেথড আছে বেসিক্যালি। একটা তো হচ্ছে তোমার ফর্মুলা দিয়ে, যে বরাদ্দ হ্রাস, এই যে ডিরেক্ট লিখতে পারো R/100 প্লাস R ইন্টু 100, যেখানে আর মানে কি, আর মানে হচ্ছে তোমার প্রাইস, ঠিক আছে? এখানে বৃদ্ধি পেয়েছে তার জন্য এটা প্লাস হবে। আর যদি ধরো যদি প্রাইসটা কমতো, তাহলে R/100 মাইনাস আর হতো ইন্টু 100। তো এখানে যদি দাম কমতো তাহলে এটা হতো, আর যেহেতু এখানে দাম বৃদ্ধি পেয়েছে তার জন্য এখানে প্লাস হবে। তো আর এর ভ্যালু কত হবে? 20 ডিভাইড বাই 100 প্লাস 20 ইন্টু 100, এটা হয়ে যাবে 20/120 ইন্টু 100, শূন্য শূন্য কেটে গেলো 1/6। 1/6 মানে হচ্ছে 16 কমপ্লিট 2/3%, আর ডিরেক্ট লেখা যায়। এছাড়া আর একটা মেথড আছে। কীরকম? দেখো যে খরচটা হচ্ছে, প্রথমে ধরে নাও 100 ছিল, 100 টাকা খরচ করছিলে। এখন ঠিক আছে, যেহেতু তোমার প্রাইস তোমার বেড়ে গেল, দাম বেড়ে গেল, কত বাড়লো? 20%। তো 100 থেকে 20 বাড়লে 120 হয়ে যাবে। তো খরচ তুমি সেম রাখতে চাইছো, ঠিক আছে? তো 100 থেকে 120 খরচ বাড়লো, বাট তুমি সেম রাখতে চাইছো, তার মানে কি এটা থেকে কত কমাতে হবে? 120 থেকে 20 কমাতে হবে। তো কার উপর কমাবে? 120-র উপর ইন্টু 100 পার্সেন্টেজে করতে গেলে, তো 1/6, যেটা হচ্ছে 16 কমপ্লিট 2/3%, ঠিক আছে? চলো, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে ভাগশেষ 19 থাকবে। সংখ্যাটি 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তো দেখো, আমি যদি সংখ্যাটাকে x ধরি, তাহলে দেখো সংখ্যা আমরা একটা জানি যে সংখ্যা ইজ ইকুয়াল টু কি হয়? ভাগফল ইন্টু ভাজক প্লাস ভাগশেষ। দেখো সংখ্যাটা কি? x, ধরো ভাগফল হচ্ছে কিউ, এটাকে আমি কিউ ধরলাম, আর ভাজক হচ্ছে এখানে 117 না 19, 119 প্লাস ভাগশেষ কত থাকছে? 19 থাকছে ভাগশেষ। তো আমি নাম্বারটা কি পেলাম? তাহলে নাম্বারটা পেলাম 119 কিউ প্লাস 19, এটা পেলাম নাম্বারটা। এবার বলছে ওই নাম্বারটাকে, ওই সংখ্যাটাকে যদি 17 দ্বারা ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? তাহলে নাম্বারটাকে 17 দ্বারা ভাগ করো। তাহলে দেখো এখানে 119কে আমরা কি লিখতে পারি? 119কে 17 আকারে লিখলে 17 ইন্টু 7 প্লাস 19 ডিভাইড বাই 17। তাহলে দেখো এখানে 17/17 ইন্টু 7 কিউ প্লাস 19-এর 17। তার মানে এটা তো 17 দিয়ে কাটছে, এখানে কাটছে না। তো এখানে না কাটলে ভগ্নাংশ করে নাও, 1 দিয়ে দিলে 2 পড়ে থাকে। তার মানে এইখানে দেখো, এখানে তো কেটে যাচ্ছে, এখানে ভাগশেষ থাকছে না, বাট এখানে কি হচ্ছে? 2 ভাগশেষ থাকছে। তার মানে যখন 17 দিয়ে ভাগ করবে তখন ভাগশেষ কত থাকবে? 2। এটা ডিরেক্টলি করা যায়। এরকম অঙ্ক কি করে ডিরেক্টলি করবে? দেখো, মুখোমুখি করতে পারো। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে। তো প্রথমে দেখো 119 দ্বারা 19কে ভাগ করেছো,
তারপরে সেকেন্ড যখন করছো যে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তখন চেক করো যে 17 দ্বারা 119কে ভাগ যাচ্ছে কিনা। হ্যাঁ যাচ্ছে, তার মানে এইটা দ্বারা যদি এটাকে যদি 17 দিয়ে ভাগ করো, যা ভাগশেষ হবে সেটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। ঠিক আছে, তার মানে চেক করতে হবে কি এই প্রথম যে সংখ্যাটা দিয়ে ভাগ করছো সেটা দ্বিতীয় সংখ্যা দিয়ে যে সেই সেম নাম্বারটাকে ভাগ করছো সেটা দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি যায় তাহলে কি করবে, যেটা ভাগশেষ থাকবে প্রথম ক্ষেত্রে সেইটাকে দ্বিতীয় ক্ষেত্রে যেটা দিয়ে ভাগ করছো সেটা দিয়ে ভাগ করো, ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেটা হবে অ্যান্সার। এরপরে এসো, এ কোনো একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর সময় লাগবে। তাহলে একই কাজ করতে বি কতটা সময় নেবে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো, এ 21 দিন নিয়েছে, 21 দিনে 1 অংশ কাজ করে ধরো। ঠিক আছে, এখানে দেখো বি হচ্ছে এ এর থেকে কত পার্সেন্ট বেশি, 40%, মানে 100 + 40/100। তার মানে বি হচ্ছে এ এর থেকে 140/100, 2 দিয়ে গেলে 5, 7, মানে বি হচ্ছে এর থেকে 7-এর 5 গুণ বেশি। ঠিক আছে, এবার দেখো তার মানে এ একদিনে কত অংশ কাজ করবে, এই 1-এর 21 অংশ কাজ করবে, তাই না। যদি এ 21 দিনে 1 অংশ কাজ করে তাহলে এ একদিনে কত কাজ করবে, 1-এর 21 অংশ কাজ করবে। ঠিক আছে, তাহলে বি এর কাজ কত হবে, দেখো এর একদিনের কাজ কত, 1/21 অংশ ইন্টু 7-এর 5, 3 × 7 = 21, তাহলে এটা হয়ে যাবে 15 অংশ। তার মানে বি এর কাজ হচ্ছে 1/15 অংশ। তাহলে 1/15 অংশ কাজ করে বি কত দিনে, 1 দিনে। তাহলে 1 অংশ কাজ বি কত দিনে করবে, 1/1/15, 15 দিনে। তো 15 দিন ইজ দ্য রাইট আনসার, সি। এটাকে ডিরেক্ট করা যায় কিভাবে, দেখো এখানে এত কিছু না করে আমরা বলতে এটা চাইছি যে বি হচ্ছে 7/5 মোর এফিসিয়েন্ট, মানে বেশি কাজ করার ক্ষমতা, তাই না। তো এ যদি 21 দিন লাগে, ঠিক আছে, তো তাহলে এটা কি হয়ে যাবে, 21 যেদিন কাজ করতে লেগেছে এর ডিভাইড বাই 7/5, তো এটা হয়ে যাবে 21/7 × 5, যেটা হচ্ছে 3 × 7 = 21, 3 × 5 = 15, এতদিন লাগবে বি এর। ডিরেক্ট বার করতে পারবে এটা। ঠিক আছে, যদি এরকম অঙ্ক আসে ডিরেক্ট এখান থেকে বার করতে পারবে। ওকে, 48 নম্বর অঙ্ক দেখো, যে 300 গ্রাম চিনি দ্রবণে 40% চিনি আছে, তারপরে বলছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে। দেখো এরকম একটা পাত্র আছে, পাত্রে চিনি আছে, চিনির সঙ্গে জলও আছে, কারণ এটা দ্রবণ। তো চিনির পার্সেন্টেজ প্রথমে আছে 40%, প্রথমে দ্রবণের অ্যামাউন্ট কত, 30 গ্রাম। তো তাহলে দেখো প্রথমে এখানে চিনির পরিমাণ বার করছি, তো প্রথমে কত আছে, 300 গ্রামের 40%, একটা 2, 3 × 4 = 12, 120 গ্রাম।
তার মানে প্রথমে এই দ্রবণে 120 গ্রাম চিনি আছে, তাই তো? আচ্ছা, পরে কি হলো, চিনি অ্যাড করা হলো, চিনি অতিরিক্ত চিনি অ্যাড করা হলো, ধরো এক্স গ্রাম চিনি আমি অ্যাড করলাম, ঠিক আছে? তাহলে পরে চিনি মেশানোর পরে এই দ্রবণের পরিমাণ কত হয়ে যাবে? দ্রবণ হয়ে যাবে এখন 300 প্লাস এক্স গ্রাম। কেন? কারণ আমি বাইরে থেকে এক্স গ্রাম চিনি বেশি অ্যাড করেছি, এখানে ছিল তো 300 গ্রাম, বাট বাইরে থেকে আমি চিনি অ্যাড করলাম, তার জন্য এখানে এক্স হয়ে যাবে। তো এখন চিনির পরিমাণ কত? এখন যদি চিনির পরিমাণ বার করতে চাও, তাহলে হয়ে যাবে এই যে 300 প্লাস এক্স হলো এখন দ্রবণের যে পরিমাণ টোটাল, সেটার কত পার্সেন্ট? সেটার বলেছে বেড়ে হয়েছে 50%। 50% মানে হাফ, তার মানে 300 প্লাস এক্স বাই 2। তো এটা হলো এখনকার চিনির পরিমাণ, চিনি মিশানোর পরে, আর এটা আগে ছিল। তার মানে এই যে দুটো ডিফারেন্স, মানে 300 প্লাস এক্স যেটা পরে হলো মাইনাস যেটা প্রথমেই ছিল, এটাই তো হচ্ছে কত গ্রাম চিনি আমি অ্যাড করলাম। এত গ্রাম চিনি অ্যাড করার জন্যই তো এই ডিফারেন্সটা আসলো। তো এটা হয়ে যাবে এক্স। তো এটাকে যদি ভাঙো তো 300/2 প্লাস এক্স বাই 2 হবে, মাইনাস 120 ইজিক্যাল টু এক্স হবে। এখানে হয়ে যাবে 150 প্লাস এক্স বাই 2 মাইনাস 120 ইজিক্যাল টু এক্স, বা 150 থেকে 120 বাদ দাও আর এই প্লাস এক্স বাই 2 ওদিকে নিয়ে যাও, তাহলে ওটা যাবে মাইনাস এক্স বাই 2, যেটা হয়ে যাবে এটা 150 থেকে 120 বাদ দিলে 30, আর এটা এক্স থেকে এক্স মাইনাস 2 বাদ দিলে কত হয়ে যাবে? এক্স বাই 2, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে? 30 ইন্টু 2, যেটা হচ্ছে 60 গ্রাম, যেটা হচ্ছে 60 গ্রাম। এটা অ্যান্সার হয়ে যাবে 60 গ্রাম, সি। এটা দেখো বলছে কোনো ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা বার করো। কি করবে? এর লসাগু বার করবে। লসাগু কার কার? 20, 42 এবং 63, যে তিনটা দেওয়া আছে। কীভাবে বার করবে? 20কে প্রাইম ফ্যাক্টরে ভাগ করো, মানে প্রাইম উৎপাদক বার করো। তো দেখো 20কে তুমি যদি 2 দিয়ে ভাঙো তো এটা হয়ে যাবে 10, 2 দিয়ে ভাঙলে 5, তার মানে 2 ইন্টু 5। 42কে কীভাবে ভাঙবে? 42কে করো প্রথমে 2 দিয়ে 21, 3 দিয়ে 3 7 21। তো ছোটো থেকে বড়গুলো যেটা মৌলিক উৎপাদক থাকে সেগুলোকে ভেঙে নেবে। 63 কীভাবে ভাঙতে পারে দেখো, 3 দিয়ে যাবে তো 21 হয়ে যাবে, 3 দিয়ে গেলে 7, তো 3 ইন্টু 3 ইন্টু 7। এবার এই তিনটের তুমি যদি লসাগু বার করতে হয়, লসাগু কীভাবে বার করবে? দেখো প্রথমে ছোটোটা আছে কি 2, এখানে আছে 2, এখানে আছে 1টা, তার মানে যেগুলো কমন যায় সেটা তো নিতেই হবে, যেগুলো আনকমন হয়, কমন হয় না, সেগুলোও নিতে হয় লসাগুতে। এটাকে আর একভাবে বলার উদ্দেশ্য হচ্ছে যে তুমি যদি 2-এর প্রাইম ফ্যাক্টর দেখছো তিনটাতে কমন আছে কি না, দেখো যেখানে ম্যাক্সিমাম আছে, এখানে কি ম্যাক্সিমাম আছে, কারণ এখানে কমনটাও থাকবে আনকমনটাও থাকবে, তো এই ম্যাক্সিমামটা নিয়ে নাও। তার মানে 2 নিয়ে নিলাম, 2-এর গল্প শেষ। এরপরে 2-এর পর কী আছে? 3 আছে, তো 3 এখানেও আছে এখানে আছে, কিন্তু এখানে ম্যাক্সিমাম আছে, তো ম্যাক্সিমামটা নিয়ে নিলাম। 5 একটা জায়গাতে আছে, 5 চলে আসলো। 7 দুটো জায়গাতে আছে এবং ম্যাক্সিমাম একটাই 7, তো নিয়ে নিলাম। এবার যদি এটাকে গুণ করো তাহলে তোমরা পাবে 1260। অ্যান্সার কি এটা না? অ্যান্সার এটা না। অ্যান্সার বলছে যে ক্ষুদ্রতম কোনো সংখ্যা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগ অবশিষ্ট থাকে। তার মানে এই নাম্বারটাতে আমি যদি 1 যোগ করে দিই তাহলে আর ভাগশেষ থাকবে না, মানে অবশিষ্ট থাকবে না 1। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে এই যে নাম্বারটা আমরা পেলাম এলসিএম করে তার সঙ্গে 1 যোগ করে দাও, যেটা হয়ে গেল বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই পর্যন্তই থাকলো ফার্স্ট পার্টে আমরা 9টা অঙ্ক করলাম।
সেকেন্ড এবং থার্ড পার্টে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। এরপরে আমি স্টার্ট করব টপিক ওয়াইজ ম্যাথ পড়ানো কম্পিটিটিভ এক্সামের জন্য। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।